সরাসরি গোরস্থানে। পানি কই? গলার তো খাওয়ান লেগে যাইব। দাদা আসসালামু আলাইকুম, ভালো আছেন? আর আশুগঞ্জ 0 কিলোমিটারের আশেপাশের অবস্থাটা বুঝতেই পারতেছেন। এদিকে একটা তাল গাছ, এটা আব্বু লাগাইছিল অনেকদিন আগে। আমার আব্বু মনে হয় এই গাছের তাল আর খাই দিতে পারবে না। তাল গাছ কিন্তু এরকমই, যে লাগায় সে এটার ফল খাইতে পারে না, তার নাতিরা খায়। গ্রামাঞ্চলে কিন্তু এই কথাটা খুব প্রচলিত আছে। এই জায়গায় ছিল আমাদের একটা ডোবা, এটা এখন মাটিতে ভরে ফেলা হয়েছে। এই ডোবায় যে কত মাছ ধরছি তার কোনো হিসাব নাই। আর বাড়িতে তো আসলে আমরা কেউ থাকি না, আম্মু তো মারাই গেছে, আর ছোটো বোনও থাকে ঢাকায়, চাকরি করে। আর আমিও তো ঢাকায়, আব্বু ঢাকায় আমার সাথে। তো এই কারণে আসলে বাড়িতে আমাদের ওইরকম কোনো বসত ভিটা নাই। আগে ছিল, এখন আর নাই, কারণ থাকলেই তো এগুলো দেখাশোনা করতো, এখন দেখাশোনা করার মানুষ নেই। সো এখন আমাদের যে জায়গাটা, এইখানে নানান ধরনের গাছ টাছ লাগায় আব্বু ভরে রাখছে। আর আব্বু আসলে গাছের প্রতি ভীষণ রকমের অনুরক্ত। তো আব্বু আইসেই লেগে গেছে কি কি গাছ উনি আইনে আইনে লাগাইছে, সেগুলারে ঠিকঠাকভাবে আছে কিনা দেখার জন্য। তো দেখি আপুর সাথে একটু কথাবার্তা বলে। আপু, এটা কি গাছ? এটা ইসরায়েলি তিন ফল। ইসরায়েলি তিন ফল, আচ্ছা, বেশ বড় বড় পাতা। এটা অনেকটা জাফরান গাছের পাতার মতো এরকম বড় বড় লাগতেছে। এটা কি গাছ? চায়না কমলা। চায়না কমলা, ওই ছোট ছোট যে কমলাগুলো আমরা কিনে খাই এটা। আর এই কোনটা? এটা চাইনিজ লেবু, এই যে এটা নাকি চাইনিজ লেবু। আর এটা কি? এটা কি আম? ব্ল্যাক স্টোন। তো এরকম আসলে অনেক গাছ আমাদের বাড়িতে আছে, খুবই আনকমন ইউনিক গাছ, যেগুলো আসলে সচরাচর দেখা যায় না। এটা আচ্ছা, এইটা নাকি আলু বোখারা গাছ, খুবই আনকমন গাছ কিন্তু। আচ্ছা, তো এখন আসলে বাড়িতে তো আমরা কেউ থাকি না, মাঝে মধ্যে বাড়িতে এসে একটা দুইটা করে গাছ লাগায় আবার চলে যায়। তো দেখা যায় রক্ষণাবেক্ষণ করার মতো এরকম কোনো মানুষ নেই, নষ্ট হয়ে যায়। তারপরও এর মাঝখানে একটা দুইটা করে যেটা টিকে থাকে ওইটাই আছে। আর দেখা যায় ম্যাক্সিমাম গাছগুলাই কিন্তু নষ্ট হয়ে যায়। আচ্ছা, এটা চোষাম, এটা তো ফুল আইসা পড়ছে, আমের দিন চলে আসছে। তো এই ছোট একটা গাছের মধ্যে ফুল চলে আসছে, এটা নিশ্চয়ই কলমের গাছ। এইটাও চোষাম, ও আচ্ছা, খুব ছোট্ট একটা গাছের মধ্যে ফুল চলে আসছে। আর এদিকে বলতে গেলে আমাদের ঘরের পাশেই হচ্ছে চাচির ঘর, চাচিরা তো থাকে, সুতরাং চাচিদের ঘরের অস্তিত্ব এখনও আছে। আর এটা হচ্ছে আমার একটা চাচাতো বোন, এই টাকা রিয়া টাকা, ও হচ্ছে আমার একটা চাচাতো বোন। তো ওরে আমরা একদম কিন্তু জন্মলগ্ন থেকেই দেখা, অনেক বড় হয়ে গেছে, ওর বিয়েও হয়ে গেছে। আর এটা হচ্ছে ওর বাচ্চা, কি নাম ওর? মিমকেও অনেক ছোট দেখে গেছিলাম এর আগে একবার আইসা। আর এটা হচ্ছে চাচি, আর এটা হচ্ছে চাচির ছোট মেয়ে। দাঁত কই দেখি, দাঁত কই? আল্লাহ, দাঁত পোকা ধরে ফেলাইছে। আর আরেকটা চাচাতো বোনের বিয়ে হয়ে গেছে মন্তলায়, হবিগঞ্জ উপজেলায় পড়ছে। ওই জায়গায় যাব, তালের রস যখন লাগবে তখন ওই জায়গায় যাব। ওই জায়গায় প্রচুর তালের রস পাওয়া যায়, প্লাস হচ্ছে খেজুরের রস পাওয়া যায়। এখন যে রাস্তাটায় আছি এটা হচ্ছে নূরপুর সড়ক বাজারের রাস্তা। সামনেই হচ্ছে একটা বাজার, আর এই সোজা রাস্তাটা গিয়ে ঠেকছে হলো সেই বাজারে, এই জন্য এটারে বলে নূরপুর সড়ক বাজারের রাস্তা। রাস্তাটা কিন্তু অনেক সুন্দর ছিল এক সময় যখন নতুন করছিল। নতুন তো সবই ভালো, এখনও আছে ভালোই। আর এই রাস্তার আরেকটা বিশেষত্ব কি, গাছ, সারি সারি গাছ,
বিভিন্ন ধরনের কাঠ গাছ। বসন্তকাল আসলে এই রাস্তাটা সবুজে একদম ঝলঝল করে। আর কয়টা দিন সবুজের ঝলঝল কিন্তু বেরিয়ে যাবে। এটাই হচ্ছে নূরপুর সড়ক বাজার। বহুত দিন পরে বাজারটার চেহারাটা দেখলাম, বহুত দিন পরে। এই বাজারেও পরিচিত ভাই ব্রাদার, চাচা, ভাতিজা অভাব নেই কিন্তু কিন্তু কোথাও দাঁড়াচ্ছি না, সময় কম। এখন চলে যাচ্ছি সরাসরি গোরস্থানে আম্মুর কবর জিয়ারত করার জন্য। প্রধান সড়ক থেকে ঢুকে গেছি গ্রামের আরেকটা রাস্তায়। এটা হচ্ছে নূরপুরের লক্ষণপাড়া। আমার এক বন্ধু আছে খুব ঘনিষ্ঠ, মাহবুব, ও এখন ঢাকায় থাকে। ওর বাড়িতে খুব আসতাম এই লক্ষণপাড়ায়। আর এই রাস্তা ধরে সোজাই হচ্ছে নূরপুর গোরস্থান। আর আসলে আমাদের বাড়ি বর্তমানে হচ্ছে পাঠানিসার গ্রামে, কিন্তু আমাদের যে পূর্বপুরুষ যারা ছিল সবাই কিন্তু হচ্ছে এই নূরপুরেরই। আমাদের বাসস্থানও একসময় নূরপুরে ছিল। আনুমানিক 20-25 বছর পূর্বে বর্তমান স্থানে আমরা শিফট হয়ে যাই। চলে আসছি নূরপুর কবরস্থান এলাকায়। আমাদের জ্ঞাতি গোষ্ঠীর যত আত্মীয় স্বজন আছেন সবাই কিন্তু এখানে শায়িত আছেন। যেমন আমার মা, আমার দাদি, আমার দাদা, আমার একটা চাচাতো ভাই ছিল, খুব অল্প বয়সে মারা গেছিল, নয়ন, ও সহ আমাদের জ্ঞাতি গোষ্ঠীর সবারই কবরস্থান কিন্তু হয়েছে এই জায়গায়। এই হচ্ছে পুরো কবরস্থান। তো এখন হচ্ছে কবর জিয়ারতের সময়। আমি, আব্বু এবং আমাদেরই একজন কাকা, উনি নূরপুর পশ্চিমপাড়া মসজিদের ইমাম সাহেব আবুল হোসেন। গত বছরও কাকা ছিল আম্মুর কবর জিয়ারতের সময়, তো আজকেও কাকাই আছেন। দাঁড়িয়ে যাচ্ছি, দোয়া পড়তে হবে, মোনাজাত করতে হবে ইত্যাদি। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له ولد. بسم الله الرحمن الرحيم. قل هو الله اللهم اغفر لي وارحمنا وميتنا وشهادتنا وغائبنا واستغفر على مسلمين আল্লাহ আমার বাজি সাহেবকে তুমি মাফ করে দাও, আর কবরকে তুমি আসসালামু আলাইকুম। কবরস্থান থেকে বের হয়ে গেছি। আজকে হয়তোবা আমি কবরস্থানে নিজে আসতে পারছি এবং নিজে এখান থেকে বের হইতে পারছি। আরেকদিন এমন একটা দিন আসবে যেদিন কবরস্থানে আমি একা আসতে পারবো না, আমাকে কেউ লাশের খাটিয়াতে শুইয়ে আনবে এবং সেদিন আমি কবরস্থান থেকে আর যেতে পারবো না। যেদিন আল্লাহ ডাক দিবে সেদিনই আমাকে চলে যেতে হবে। কবরস্থানে দাঁড়ালে মন আসলে অনেক ঠান্ডা হয়, শীতল হয়। তখন মনে হয় যে দুনিয়াতে আসলে কি, সব হচ্ছে মরে গেলেই শেষ। কবরস্থানের কাছে একটা বাড়িতে আসলাম, সাথে 2টা শাড়ি। আমাদের পরিচিত
দুস্থ আত্মীয় স্বজন 2-1 জন আছে আমার আব্বুর চেনা জানা, তাদেরকে দেওয়া হবে। ঘটনা হয়েছে, আমরা যেখানে আসছি এখন কবরস্থানের একটু কাছে, তো এইখানে আব্বা আসছিল আরেকজন নারীকে শাড়ি দেওয়ার জন্য, কিন্তু যাকে নিয়ত করে আসছিল শাড়িটা দেওয়ার জন্য বাস্তবে এসে দেখা গেছে উনি পৃথিবী থেকে বিদায় নিছে। এখন ওনার যে বড় বোন তাকে আমরা পাইছি, আপাতত ওনাকেই এই শাড়িটা দেওয়া হচ্ছে। আসলে নিয়তি কিন্তু এরকমই, এটা আব্বাও জানতো না যে ওই ভদ্রমহিলা মৃত্যুবরণ করছে। এখন যে অংশটায় প্রবেশ করলাম এটা ছিল আমাদের বাপ দাদাদের বাড়ি। আমার দাদারা এখানে ছোট থেকে বড় হয়েছে, আমার আব্বা এখান থেকে ছোট থেকে বড় হয়েছে। পরবর্তীতে এই জায়গাটা বিক্রি করে আমরা বর্তমান স্থানে চলে গেছি। আমার মনে আছে এখনও, আমি তখন খুব ছোট, আম্মুর কোলে, তখন এইখানে একবার আসছিলাম। এরপরে আর এইখানে বাড়ি থাকা অবস্থায় আর আসা হয়নি। বর্তমানে এই বাড়ির যে মালিক তিনিও আমাদের গোষ্ঠীরই, আমাদেরই দাদা। তো আব্বু আসছে দাদার একটু দেখার জন্য। কি করতেছো তোমরা? কি গেলো কি গেল কি রাঁধছো? এটি কি? এটি দিয়ে কি রাঁধছো? এটি দিয়ে কি রাঁধছো? এটা কি মাটি রাঁধছো? মাটি রাঁধছো? মাটি খাইবা? দুপুরে মাটি খাইবা? তাইলে কি সুন্দর বাচ্চারা খেলতেছে, কচুরি পানা নিয়ে আসছে, এগুলো দিয়ে তরকারি ভাত রান্না করতেছে। আরে পানি কই পাল্টিতে? পানি কই? গলার তো খাওয়ান লাগে যাইব। হ্যাঁ, এটা কি রাঁধছো দেখি? এটা কি? কোনটা? এটা ঝালমুড়ি? কোন মরিচ কই? এরপর সরিষা কই? লবণ কই? তেল কই? পেঁয়াজ কই? হ্যাঁ, কি সুন্দর বাচ্চারা খেলতেছে। কই পেঁয়াজ তো পচে যাবো মাটিত করে। না, দাদাকে আর পাওয়া গেল না। এখন যাইতেছি আরেক আত্মীয়র বাড়িতে। আমি অবশ্য যাইতে চাইছিলাম না, কারণ ওদিকে আবার ঢাকায় ফেরার একটা তাড়া আছে। এখন কি আর করার, এটা আমাদের এক জ্ঞাতি গোষ্ঠীর লোকজনের বাড়ি। দাদি ভালো আছেন? ভালো আছেন? কতদিন পরে দেখলাম আপনারে। দাদা ভালো আছেন? গ্রামের একটা পুকুর পাড় দিয়ে যাচ্ছি। ওরে আল্লাহ, পুকুর পাড় ভাঙা। দাদা আসসালামু আলাইকুম, ভালো আছেন? দাদা এখন আর যেমন আপনার একটু আগেই দাদার বাড়ি থেকে বেরিয়েছিলাম, তখন আব্বু তারে পাই নাই। আর এখন দাদার সাথে রাস্তায় দেখা। দাদা এক প্রকার মন খারাপই করে ফেলাইছে, কারণ প্রচুর রিকোয়েস্ট করছে খাওয়া দাওয়ার জন্য, বাট আমরা রাজি হই নাই, কারণ তাড়াতাড়ি ঢাকায় ফিরতে হবে, ইত্যাদি ইত্যাদি। দাদা অনেক রাগ করে ফেলাইছে। সো ফাইনালি এখন হচ্ছে আমার ঢাকায় ফেরার পালা। দুপুরে খাওয়া দাওয়া করলাম। আচ্ছা, ওগুলো কথাবার্তা হবে যেতে যেতে। তো চাচি গেলাম তাইলে, কাকা গেলাম। আচ্ছা দেবনে। ঘড়ির কাটায় বেজে গেছে 3:21। আমি 1 ঘন্টা লেট করে ফেলাইছি। আসলে বাড়িতে আসছি তো মনটা পড়ে থাকে, যাইতে চায় না। ভাবতেছিলাম যে আজকে একটু থাকা যায় কিনা, দেখলাম যে না, থাকা যাচ্ছে না। দুপুরে খাওয়া দাওয়া করেই রওনাটা দিছি। চাচির নিজ হাতের রান্না, আলুর ভাজি, শিম, শুটকি, আলু, আর হচ্ছে টমেটো দিয়ে ঘন একটা ঝোল, আলু শিম ছিল, আর একটা কি যেন ভুলে গেছি। তো প্রত্যেকটা খাবারই কিন্তু এনজয় করছি। আর ভাতটা তো মারাত্মক রকমের টেস্ট। হাতে সিদ্ধ করা চাল তো, আমরা তো ঢাকায় যেগুলো খাই ওগুলো হচ্ছে ব্রয়লারের সিদ্ধ করা চাল, আর গ্রামেরগুলি হচ্ছে নিজ হাতে চুলায় সেদ্ধ করা এবং রৌদ্রে শুকানো চাল। সো এই চালের স্বাদ যে কীরকম সেটা বলে বোঝানো যাবে না। তাছাড়া আরও যেসব খাবার দাবার খাইছি সবগুলোই ছিল কিন্তু একদম টাটকা। ওরে ভুলে গেছি, ওই খাবারটার নাম ছিল পুঁটি মাছ, ভাজা পুঁটি মাছ, ছোটো ছোটো পুঁটি মাছ। ইস, কি যে মজা করে খাইছি, ভাষায় প্রকাশ করার মতন না। গ্রামের টাটকা খাবার, এই স্বাদ কি ভোলার মতন? আর নীরব ভাইয়ের সাথে দেখা হবে না এটা কিন্তু হইতে পারে না। আমার কিন্তু নীরব ভাইয়ের কথা একেবারেই মনে ছিল না।
কিন্তু নীরব ভাই আমার ফেসবুকের স্ট্যাটাস দেখে বুঝতে পারছে যে আমি এলাকায় আসছি, কল দিছে। এখন কল যেহেতু দিয়ে দিছে, দেখা না করে কিন্তু উপায় নেই। সো নীরব ভাই কি অবস্থা বলেন? হ্যাঁ ভালো, আলহামদুলিল্লাহ ভালো আছি। আর নীরব ভাইয়ের সাথে কিন্তু একটা বোঝাপড়া আছে, সেটা হচ্ছে নীরব ভাই কিন্তু একজন কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তাছাড়া স্মার্টফোনেরও কিন্তু বেশ ভালো রকমের কাজ কিন্তু উনি জানে। কিছু কারিগর আছে যাদের হাতের কাজ আছে, হাতের কাজ জানে কিন্তু একাডেমিক পড়াশোনা নাই। কিছু আছে একাডেমিক পড়াশোনা আছে কিন্তু হাতের কাজে তারা কাঁচা। আর নীরব ভাই হচ্ছে তার একাডেমিক পড়াশোনা যেরকম আছে সেরকম হাতের কাজে ওনার জানা আছে, কিন্তু উনি পড়ে আছে এই একটা গ্রাম অঞ্চলে। ওনার মতো এক্সপার্টের থাকার কথা ছিল ঢাকার বড় বড় জায়গায়, বড় বড় প্রতিষ্ঠানে। তা নীরব ভাই কি ভাই, আমি বুঝি না ভাই, আপনি এরকম কেন করছেন? আগে এটা বলেন। এরকম করার কারণ হচ্ছে আমার মা তো অসুস্থ, একা থাকে, ওয়াইফ থাকে আরেক জায়গায় জব করে। আচ্ছা, স্বাভাবিকভাবে মা নিঃসঙ্গতা গোছানোর জন্য আছে। ও আচ্ছা, আঙ্কেল তো মারা গেছে। হ্যাঁ আচ্ছা, না যেহেতু মায়ের কথা বলছে তাহলে এই ক্ষেত্রে আসলে আর কিছু বলার নাই, কারণ মা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। আর আমি এমন দিনে নীরব ভাইয়ের কাছ থেকে এই কথাটা শুনলাম, এই আজকে 31 তারিখে কিন্তু হচ্ছে আমার মায়ের মৃত্যুবার্ষিকী। যে সিন সিনারিগুলো এতক্ষণ আপনাদেরকে দেখাইছি, গোরস্থানে গেছি, আব্বুকে নিয়ে ঘুরছি, অনেকের বাড়িতে গেছি কাপড় চোপড় দেওয়ার জন্য ইত্যাদি। তো নীরব ভাই অনেক ভালো লাগলো। দোকানটা কবে দিছেন? হ্যাঁ 1 মাস। 1 মাসের মতো হয়েছে না? তো সব মিলে ভালো। হ্যাঁ খুললাম। ঠিক আছে, তাহলে বাদ বাকি কথা হবে যেতে যেতে। আর নয় দেরি, এবারে বিদায় নিয়েই নিলাম গ্রাম থেকে, গ্রামের মানুষদের কাছ থেকে। আসার পথে অনেক মানুষের সঙ্গে দেখা হয়েছে, মানে আমি দেখছি তাদেরকে, আমি তাদেরকে চিনি, বাট তারা আমাকে চিনে নাই। খুব ইচ্ছে করতেছিল ওই মানুষগুলোর সঙ্গে দাঁড়ায় দাঁড়ায় পুরান দিনের একটু হলেও গল্প করি, কিন্তু হচ্ছে না, সময় মিলছে না। তাই দেখেও না দেখার ভান করে তাদের সামনে দিয়েই বাইক চালিয়ে চলে আসলাম। এদিকে ঘটনা ঘটে গেছে আর একটা। আসার সময় তো আব্বু ছিল আমার সাথে, আর যাওয়ার সময় আব্বু নাই। আব্বুর নাকি অনেক কষ্ট হয়েছে, পেছনে বসে থাকতে কোমর টোমর নাকি ধরে গেছে। ওনার তো আর এইভাবে বসে দেখা অভ্যাস নাই, হয়তোবা আটসি একটানা পড়ছে, ঝাঁকুনি টাকুনি লাগছে, এই কারণে ওনার কোমর ধরে গেছে। তো ঢাকা ফিরে নেই, অন্য আরেকদিন আরেকটা ব্লগে আব্বুর এই মোটর বাইক জার্নি নিয়ে তার ফিলিংসটা কী ছিল সেইটা ভালোভাবে শুনবো। আর আমার মনে হয় এটাই হচ্ছে আব্বুর জীবনের প্রথম মোটর বাইক জার্নি, এতটা রাস্তা। একটা মজার একটা জিনিস দেখাবো, আর যাইতে যাইতে এই ব্যাপারে আরও কিছু কথাবার্তা বলবো। এই যে এখানে লেখা আছে কত, ঢাকা 87 কিলোমিটার, আর আশুগঞ্জ হচ্ছে 0 কিলোমিটার। আর আশুগঞ্জ 0 কিলোমিটারের আশেপাশের অবস্থাটা বুঝতেই পারতেছেন। ওপস লল, ও নো, ও ইয়েস, ওপস লল। আশুগঞ্জ 0 কিলোমিটারের সাইনবোর্ডের আশেপাশে হচ্ছে ময়লা আর ময়লা। আশুগঞ্জের ইজ্জত শেষ। আহা, এটা কি দেখলাম। বাড়িতে ভাত খাইছিলাম আনুমানিক 3টার দিকে, আর এখন বাজে হচ্ছে 7টা। 4, 5, 6, 7, মাত্র 4 ঘন্টার ব্যবধানে এমন ক্ষুধা লাগছে, বাধ্য হয়েছি নরসিংদীর 5 গোনা বাস স্ট্যান্ডে ভাত খোঁজার জন্য এবং খাওয়ার জন্য। রাস্তার ঝাঁকুনিতে আবার ক্ষুধা লেগে গেছে। পেয়ে গেছি রুই মাছ এবং হচ্ছে মূলা, আর হচ্ছে ফুলকপির ডগা। বেশ ঝরঝরে তরকারিটা খুব পছন্দ হয়েছে, বসে গেছি। ভাতটাও কিন্তু ভালো গরম। চলে আসলাম ঢাকা শহরে, এখন আছি রমনা ফ্লাইওভারের উপরে। আর এইদিকে আমার ঘাড়ে, কোমরে, কাঁধে আমার তো অবস্থা খারাপ হয়ে গেছে, ব্যথা। কারণ আছে, টানা 2 দিন জার্নি গেছে কুমিল্লার শালবনে এবং তারপরের দিন লক্ষ্মীপুরে। এরপরে মাঝখানে একদিন ব্রেক গেছে, ব্রেকের একদিন পরেই হচ্ছে এই আজকের বাড়িতে যাওয়া এবং আসা। সো বডির উপর দিয়ে অনেক চাপ পড়ছে, ও ঘুম পেয়ে গেছে। যাক, ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। আবারও কিন্তু আসবো অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন, ট্রাফিক আইন মেনে চলবেন এবং মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খোদা হাফেজ।